গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড কানেক্ট টু মিমসের আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকে সকালটা শুরু হয়েছিল কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্য দিয়ে। একদিকে যেমন দুধটা গরম হতে দিয়েছি, অন্যদিকে সবজিগুলোকেও কেটে রেখে নিয়েছি, কারণ আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানাবো। আর এদিকে চাটাকেও হতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, কারণ কাল রাত থেকে না ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছে। আর আজ সকালবেলায় এতটা মেঘ করেছিল যে আমরা বুঝতেই পারিনি যে এতটা বেলা হয়ে গেছে। এই জন্য আমাদের উঠতেও অনেকটা দেরি হয়েছে। প্রায় এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে, 8:30 কি 9টা হবে। আমি তো অতটা ঘড়ি দেখিও নি। তো কথা বলতে বলতে দেখো আমার চাটা হয়ে গেল। ফার্স্টে ওকে চা আর টোস্ট বিস্কুট দিয়ে দিই, এটা খাক তাকে, আর অফিসের কাজটা শুরু করুক। তারপরে আস্তে আস্তে ম্যাগিটা বানিয়ে তারপরে ম্যাগিটা দেব। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে। দেখো কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে, কত জল জমেছে। আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে ম্যাগি আছে। বৃষ্টির দিনে সকালবেলা যদি এরকম গরম গরম ম্যাগি হয় তাহলে ব্যাপারটা পুরো জমে যায়, তাই না? হ্যাঁ, আমি বানাইনি। হ্যাঁ, সুইগিতে এত এরকম ম্যাগি বানিয়ে দেয়। সুইগিতে সেদ্ধ ম্যাগি দেয়, ভেজেছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসেস ব্লগ। তো আজকে সকালটা দেখতেই পেলে মজার সাথেই শুরু হলো। তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে, কালকে থেকে, কাল না পরশু দিন রাত্রিবেলা থেকেই এখানে বৃষ্টি হচ্ছে। তো এখনও বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। আবার বৃষ্টি এলো, জানি না কখন শেষ হবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে যেমন দেখালাম ম্যাগি, তো আজকে ম্যাগি বানালাম সকালবেলা উঠে। এখন ঘড়িতে প্রায় 9টা 15-20 মতো বাজে, ঘড়িটাও দেখা হয়নি। তো দেখি আজকে কি রান্না হয়। যা ওয়েদার, তাতে মনে হচ্ছে আজকে যদি খিচুড়ি হয় তাহলে একদম খুব ভালো হয়। সকালটা শুরু হলো ম্যাগি দিয়ে, আর দুপুরবেলা যদি একটু গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এই সমস্ত কিছু হয় তাহলে একদম পুরো ব্যাপারটা মানে জমে যাবে। তো কি বলে দেখি এখন, ও খিচুড়ি খাবে কিনা। যদি বলে যে হ্যাঁ করো তাহলে সিগন্যাল দিয়েছে, বললো যে হ্যাঁ খিচুড়ি বানিয়ে দাও একটু, আর তার সাথে একটু বেগুন ভাজা করে দিও। আমি বললাম ঠিক আছে। তো সবজি কাটতে বসে গেছি। বেশি কিছু দেব না, ওই একটু ফুলকপি দেব, একটু আলু, একটু টমেটো, একটু গাজর আর পেঁয়াজ দেব একটু, আর বেগুনটা বের করে রেখেছি, একবারে বেগুনটাও কেটে নেব, বেগুনটা ভাজা করব। তো হালকার ওপরে খিচুড়িটা করব। ওখানে চাল দিয়েছি, একটু মুসুরির ডাল দিয়েছি আর একটু মুগের ডাল দিয়েছি। তো এইভাবে হালকা করে খিচুড়িটা করব। তো তোমাদের অনেকেই আমি দেখছি, অনেকেই জানতে চাইছো আমার কাছ থেকে ইনবক্সে যে দিদি তুমি তো ব্যাঙ্গালোরে শিফট করলে, তো ব্যাঙ্গালোরে থাকার খরচ খরচা কেমন? ব্যাঙ্গালোর কি খুবই কস্টলি যেরকম সবাই বলে? তো এই কোশ্চেনটা আমি দেখছি তোমরা ম্যাক্সিমাম লোক মানে সবাই আমাকে করছো। তো এই কোশ্চেনেরই কিছু উত্তর আজকে আমি তোমাদেরকে দেব। তো ব্যাঙ্গালোরে থাকার খরচ খরচা যখন বলছি তখন আমি কিন্তু তোমাদেরকে কয়েকটা পয়েন্টেই উত্তরটা দেব। তো প্রথমে হচ্ছে যে তোমরা যদি রেন্টের দিক থেকে দেখো, কারণ ব্যাঙ্গালোরে এসে একটা ফ্ল্যাট কেনা প্রথমেই মুখের কথা নয়, কারণ এখানে ফ্ল্যাটের দাম কিন্তু অনেক। তো আমাদেরকে প্রথমে এসে রেন্টে থাকতে হয়। তো রেন্টে থাকার জন্য কিন্তু এখানে 2 রকমের ব্যবস্থা আছে। একটা হচ্ছে ফ্ল্যাট আর পিজি বা হস্টেল। তো যারা ব্যাচেলার আসছো তারা অবশ্যই প্রথমে এসে হস্টেল বা পিজির জন্য ট্রাই করো। আর যারা ফ্যামিলি নিয়ে আসছো, কারণ বাইরে থেকে যারাই ফ্যামিলি নিয়ে আসে তাদের ফ্যামিলি ছোটই হয়, 2 জন হাজব্যান্ড ওয়াইফ হয়, বা হয়তো একটা ছোট বাচ্চা থাকে, 3 জনের ফ্যামিলি ম্যাক্সিমাম। তো তোমরা এসে ফ্ল্যাট নিতে পারো। তো ফ্ল্যাটের ক্ষেত্রে এখানে তোমরা 1 RK, 1 BHK, 2 BHK যেমন তোমাদের রিকোয়ারমেন্ট সেরকম ফ্ল্যাট কিন্তু তোমরা পেয়ে যাবে।
তো ফ্ল্যাটের ভাড়াটাও কিন্তু ডিপেন্ড করে জায়গার ওপর, তোমরা কোন জায়গায় ফ্ল্যাট নিচ্ছ, সেখানে কি কি ফ্যাসিলিটিস আছে, তো সেই সবের ওপর কিন্তু ফ্ল্যাটের রেন্টটা নির্ভর করে। তো হ্যাঁ, ফ্ল্যাটের রেন্ট একটু হাই, কিন্তু তোমরা যদি মেন সিটি থেকে একটু বাইরের দিকে নাও, যেখান থেকে ধরো বাস অনেকটা দূরে, পেট্রোল পাম্প অনেকটা দূরে বা মার্কেট অনেকটা দূরে, তো এরকম জায়গাতে যদি ফ্ল্যাট নাও তাহলে কিন্তু সেই ফ্ল্যাটটা কিন্তু পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হয়ে যাবে। আর যদি তোমরা একদম বাড়ির কাছে এই সমস্ত কিছু চাও তাহলে কিন্তু ফ্ল্যাটের রেন্টটা তুলনামূলকভাবে একটু বেশি পড়ে অন্যান্য মেট্রো সিটির থেকে। তো এই গেল ফ্ল্যাট। এবারে চলে আসি খরচ খরচা কীরকম। তো কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি, সেরকম বেশি কিছুই দিইনি। তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, লঙ্কা কুচি এগুলো দিলাম, আর ওপর থেকে একটু নুন চিনি দিয়ে এখন এইগুলোকে একটু ভাজবো, কারণ খুব একটু বেশি মশলা দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবো না, একটু হালকার মধ্যেই বানাবো। হ্যাঁ, খরচ খরচার দিক থেকে দেখতে গেলে যদি তোমরা বাড়িতেই রান্না টান্না করে খাও তাহলে কিন্তু হয়ে যাবে, বাজেটের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা এখানে এসে বাঙালি খাবার খুঁজতে চাও, যে হ্যাঁ বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাবো, তাহলে কিন্তু একটু কস্টলি পড়বে। আর সবজিপাতির দাম দর, এখানে সমস্ত রকমেরই সবজি পাওয়া যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা সবজি পাওয়া যায় প্রায় সবই পাওয়া যায়। তবে কি, যেমন পটলটার ক্ষেত্রে আমি বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু পটল ওখানেই উৎপাদন হয় বা বিহার থেকে আসে, তো সেই জন্য ওখানে পটলের দামটা কম। ওখানে যদি পটল 80 টাকা কেজি চলে, তাহলে কিন্তু পটল ব্যাঙ্গালোরে 120 টাকা কেজি এরকম। বাকি সমস্ত কিছুরই দাম ঠিকঠাকই আছে, একটু 19-20-এর ফারাক আছে, কিন্তু হ্যাঁ মানে ঠিকঠাক আছে দাম। এবারে মাছের ক্ষেত্রে আসি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাছের সাথে এখানের মাছের কিন্তু একটু ফারাক আছে। এখানে সমস্ত মাছই বরফ দেওয়া, আর জ্যান্ত মাছ দু একটা মার্কেটে পাওয়া যায়, কিন্তু মাছের দাম, রুই কাতলা মাছের দামে সেরকম কোনো হেরফের নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা দাম নেই 180, 230, এখানেও কিন্তু সেই দাম। আর পমফ্রেট, চিংড়ি এই মাছগুলো কিন্তু ওই 600, 650, 400 এরকম করে কিন্তু দাম পড়ে। আর মুরগির মাংস এখানে 280 টাকা কেজি নেয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এখন 240 টাকায় কেজি চলছে, তো 40 টাকা বেশি। আর খাসির মাংস এখানে 700 টাকা কেজি, ওয়েস্ট বেঙ্গলেও 700 টাকাই কেজি। তো এই গেল মানে বাজার হাট আর মাছ মাংসর দাম। আর দুধের দাম যদি বলি, তাহলে এখানে দুধের একটা প্যাকেট যেটা সিঙ্গেল টোন, সেটা পাবে তোমরা 24 টাকা প্যাকেট নেয় হাফ লিটার, আর 27 টাকা প্যাকেট নেই ডবল টোনের দুধটা হাফ লিটার। তো এই হচ্ছে দুধের দাম। এবারে আসি মাসকাবারি জিনিস। তো আমরা আমাদের মাসকাবারি জিনিস, এখানে সামনে ডিমার্ট আছে, আমরা ডিমার্ট থেকে নিই। তো ডিমার্টে সবসময় কিছু না কিছু সেল চলতেই থাকে। আর আমি যখন পুনেতে থাকতাম তখনও কিন্তু আমি মাসকাবারির যে জিনিসপত্র সেগুলো কিন্তু আমি ডিমার্ট থেকেই নিতাম, কারণ ডিমার্টে অনেকটাই সস্তা আর অনেকটাই কিন্তু ওরা ছাড় দেয়, আর জিনিসটাও ভালো পাওয়া যায়। তো তোমাদের যদি তোমরা এসে ভাবো যে ব্যাঙ্গালোর অনেক কস্টলি থাকার জন্য, একদমই কস্টলি অতটাও নয় যতটা বলা হয়। আর ইলেকট্রিক বিলের ব্যাপারে যদি বলি, কারণ আমরা তো এই তো 1 সপ্তাহ মতো এখানে এসছি, এখনও পর্যন্ত ইলেকট্রিক বিল তো আমরা দিইনি, তো ওই জন্য আমি ঠিক বলতে পারছি না। তবে হ্যাঁ, নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে ইলেকট্রিক বিলের ব্যাপারটা শেয়ার করব। এবারে আসি গ্যাসের দাম। তো এখানে তোমরা গ্যাসের কানেকশন নিতে পারো, পাইপলাইন কানেকশন, সেটার জন্য মান্থলি বিল আসবে, তো সেটা তোমাদেরকে পে করতে হবে। আর বাকি তোমরা এরকম সিলিন্ডার নিতে পারো। তো সিলিন্ডারের ক্ষেত্রে দুটো অপশন আছে, এখানে সরকারি গ্যাস আর বেসরকারি গ্যাস। তো বেসরকারি গ্যাসের রেটটা একটু বেশি পড়ে, পার কেজি 100 টাকা করে পড়ে। আর এখানে বেসরকারি গ্যাসের ক্ষেত্রে মানে সিলিন্ডারগুলো 12 কেজির হয়। তো আমাদের যেমন সরকারি গ্যাস যেগুলো বাড়িতে ইউজ হয় 14 কেজি বা 14.5 কেজির থাকে, সেটা নয়, 12 কেজির। আর সরকারি গ্যাসও এখানে পাওয়া যায়, তবে সরকারি গ্যাসের জন্য লাইন দিতে হয়। তারপরে যখন তোমার লাইন আসবে তখন তোমার সাথে ওরা কন্ট্যাক্ট করে নেবে, তারপরে তুমি গ্যাসের কানেকশনটা পাবে। আর যদি ইনস্ট্যান্ট কানেকশন চাও তাহলে বেসরকারি গ্যাসটাই নিতে হবে। আমরা যেমন এখানে এসে বেসরকারি গ্যাসটাই নিয়েছি, কারণ সরকারি গ্যাসের জন্য লাইন দিতে হতো,
আর আমাদের বাড়ির সামনে একটা বেসরকারি এজেন্সি আছে, তো ওর কাছ থেকে কিন্তু আমরা বেসরকারি গ্যাসটাই নিয়েছি। তো আমাদের গ্যাসের খরচা যেটা হচ্ছে সেটা হচ্ছে পার কেজি গ্যাস 100 টাকা করে পড়ছে, মানে 12 কেজি সিলিন্ডার 1200 টাকা পড়ছে। তবে আরও একটা জিনিস, তোমার নিজস্ব লাইফস্টাইলের ওপরেও কিন্তু খরচা নির্ভর করে। তো সেই দিক থেকে দেখতে গেলে তুমি যদি একটু হাইফাই লাইফস্টাইল লিড করো তাহলে কিন্তু খরচ যে কোনো সিটিতেই বেশি হবে, আর তুমি যদি মানে ঠিকঠাকভাবে থাকো তাহলে কিন্তু যে কোনো সিটিতেই তুমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। তো আমি এর আগেও একটা মেট্রো সিটিতে থেকেছি, প্রায় 7 বছর আমি সেখানে থেকেছি। তো ওখানে আমি তখন তো অতটা রান্না ভালো পারতাম না, তো উইকেন্ডে আমি চেষ্টা করতাম কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার। তো আমার কিন্তু কস্ট অনেকটাই পড়ে যেত, মানে একদিন খাবার খেতে যে টাকাটা আমার খরচা হতো সেটা তো হয়তো সারা সপ্তাহ আমার চলে যেত। চান টান কমপ্লিট, এদিকে রান্নাঘরের সমস্ত কাজ ডান। তো আমরা এবারে লাঞ্চ করব। তো আজকে আমাদের যেমন বললাম চালে ডালে একটু ফোটাবো, তো সেই আজকে করেছি খিচুড়ি, আর করেছি বেগুন ভাজা, আর ডবল ডিমের অমলেট, দুজনের দুটো। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। আর বাইরে পড়ছে অসম্ভব বৃষ্টি, এই সকাল থেকে শুরু হয়ে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর টেম্পারেচারও ড্রপ করে গেছে অনেকটা। তো ঢাকাঢুকি নিয়ে আমি চুপচাপ বসে আছি, মানে ঠান্ডা লাগছে আর ঘুরে বেড়াতে ইচ্ছা করছে না, মানে এমন একটা বাজে ওয়েদার হয়ে গেছে, এজন্য আমি চুপ করে বসে পড়েছি এখানে। তো কি বলবো, আর এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে বা আমার দেওয়া কোনো ইনফরমেশন তোমাদের যদি উপকারী লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটাতে লাইক করতে ভুলো না, কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, আর ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দিও। ফেসবুকের বন্ধুদেরকে বলছি তাড়াতাড়ি ফলো করো, আমার কিন্তু 12,000 ফলোয়ার হতে আর মাত্র 50 জন লাগবে। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি ফলো করে আমার 12,000টা কমপ্লিট করে দাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। দেখতে থাকো কানেক্ট টু মিউজিক ব্লগ।